নমস্কার। দিন তিনেক আগে জলপাইগুড়িতে সার্কিট বেঞ্চের উদ্বোধনী মঞ্চে যে তিন সুপ্রিম কোর্টের বিচারপতিকে দেখা গিয়েছিল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কাতর মিনতির যারা সাক্ষী হয়েছিলেন, আজ তাঁরাই পশ্চিমবঙ্গের এসআইআর নিয়ে একের পর এক যথেষ্ট কড়া নির্দেশ দিয়েছেন। হতে পারে এটা কাকতালীয়, কিন্তু আসলে এই সুপ্রিম কোর্টের মতিগতি নিয়ে আমাদের মতো ছাপোষা মানুষদের যেহেতু অনেক রকম প্রশ্ন আছে এবং সেটা অকারণে নয়, ফলে এটা কাকতালীয় না পরিকল্পিত আমার পক্ষে বলা কঠিন। কিন্তু আমি কোনো ব্যাড মোটিভ ইম্পিউট করছি না। এবার প্রশ্ন হলো, দু ধরনের গণ্ডগোল দেখা দিয়েছে পশ্চিমবঙ্গে। একটা তো ফালতু লোককে ক্রমাগত ডাকা, হয়রানি, সেটা তো আছেই। এ নিয়ে আমি বিস্তারিত আপনাদের এর আগের কোনো একটা ভিডিওয় বলেছি যে যাই হোক, এই বিস্তারিত পরে আসছি। সর্বাগ্রে দেখা উচিত যে ফর্ম 7 নিয়ে এই ধাস্টামি মারপিট হচ্ছে কেন। দেখুন, নির্বাচন কমিশনের নির্দেশে পরিষ্কার বলা আছে, কোনো একটি দিনে একজন ব্যক্তি 10টার বেশি ফর্ম 7 ফাইল করতে পারবেন না। এটা একদম স্ট্যাচুটরিলি নির্বাচন কমিশনের নির্দেশাবলীতে লেখা আছে। সুতরাং কেউ যদি কাঁড়ি ফর্ম 7 নিয়ে গিয়ে ওই হিয়ারিংয়ের সভার ঢুকে সেগুলো জমা দেওয়ার চেষ্টা করেন, তাহলে প্রতিরোধের মুখে তো পড়বেনই। আমার মনে হয় রাজ্য বিজেপি নেতৃত্ব এই আত্মঘাতী কাজটা করে আসলে নিজেদেরই বিপদ ডেকে এনেছে। দেখতে পাচ্ছেন প্রতিটা প্রায় জেলায় জেলায় তৃণমূল কী ধরনের তাণ্ডব করছে এই ফর্ম 7কে নিয়ে। আর এখানে নিজেরা বেশ দিব্যি শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে অর্ডার দিয়েই খালাস এই বিজেপির রাজ্য নেতারা। যখন তাদের কর্মীরা মার খায়, তখন কাউকে কিন্তু আপনারা রেস্কিউতে দেখতে পাবেন না। সমস্ত তাদের হামবড়াই দেখবেন একটা নিরাপত্তা বলয়ের মধ্যে দাঁড়িয়ে মঞ্চে মঞ্চে। সুতরাং ফর্ম 7-এর যদি কোনো হিয়ারিংয়ে একজন ব্যক্তির কাছ থেকে সেখানকার ভারপ্রাপ্ত সরকারি আধিকারিকরা 10 জনের বেশি লোকের ফর্ম নিতে অস্বীকার করেন, সেটা 100% আইনত সিদ্ধ। আজকে আসানসোলে যেটা ঘটেছে, কালো গাড়িতে কী ছিল না ছিল আমি জানি না, কিন্তু অভিযোগ যেটা উঠছে, এবং এটা প্রধানত বিজেপির দিকে, যে তারা চেষ্টা করছে এই বাজারে, তারা তো সবসময় মেঘনাদের মতো লড়াইয়ে বিশ্বাস করে, অর্থাৎ আমি ভাই মেঘের আড়ালে থেকে লড়ব, সেখান থেকেই তীর ছুড়ব এবং তাতেই আমার শত্রুপক্ষ বধ হবে। এই ধরনের খোয়াব দেখে দেখে তারা এমনই অলস হয়ে পড়েছেন যে অন্য কোনো কিছু তাদের কাছ থেকে প্রত্যাশাই করা যায় না। এরপরে দ্বিতীয় চপেটাঘাত যেটা আজকে নির্বাচন কমিশন খেলেন, সেটা হচ্ছে এসআইআর সংক্রান্ত। এখন হতে পারে যে ডান দিকে বাঁ দিকে দুজন বঙ্গজ বিচারপতিকে রেখে আমাদের প্রধান বিচারপতি আসলে এক ধরনের সহমর্মিতা দেখালেন পশ্চিমবঙ্গে এসআইআর কেন্দ্রিক নৈরাজ্য নিয়ে, এবং এমন সব নির্দেশ দিলেন যেন মনে হচ্ছিল কপিল সিব্বল আর কল্যাণ বন্দ্যোপাধ্যায় যা বলছেন তাই তারা অর্ডারে লিখে নিচ্ছেন। এরকম দৃশ্য চট করে সুপ্রিম কোর্টে দেখা যায় না। তার চেয়েও বড় কথা, ইলেকশন কমিশনের হয়ে ওই রাকেশ ত্রিবেদী নামক ভদ্রলোক, যিনি প্রতিবারই কৌশলী হিসেবে অবতীর্ণ হন, তার গলার স্বরটা ব্যারিটোন, কিন্তু যুক্তির ধার কিংবা তথ্য দিয়ে নিজের অভ্রান্ত বক্তব্য পেশ করার ক্ষেত্রে তিনি কপিল সিব্বল,
শ্যাম দেওয়ান, অভিষেক মনু সিংভির কাছে হি ক্যানট ইভেন হোল্ড এ ক্যান্ডেল। সুতরাং শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে একটা অসম লড়াই হয়। সেই অসম লড়াইয়ে আজকে একটা দেখা গেল কপিল সিব্বাল আর কল্যাণ তারা প্রায় যুগলবন্দি করে যা যা বলছেন সেটাই প্রধান বিচারপতি মেনে নিয়ে তিনি একটা অর্ডার দিলেন। দেখুন, সেই অর্ডারে যেসব কথা বলা আছে তার সঙ্গে দ্বিমত হওয়ার খুব উপায় নেই। কেননা এই ধ্যাসটামি নির্বাচন কমিশনের এসআইআর নিয়ে এমন একটা বিন্দুতে পৌঁছেছে যেখানে সুপ্রিম কোর্টের এই ধরনের হস্তক্ষেপ ছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার সম্ভবত কোনো উপায় ছিল না। একটা প্রথম কথা বলি, আজকে সুপ্রিম কোর্ট মৌখিকভাবে বলেছে যে মাধ্যমিক অথবা হায়ার সেকেন্ডারির অ্যাডমিট কার্ড গ্রহণ করতেই হবে। কেননা নির্বাচন কমিশনের যে 11টি ডকুমেন্টের কথা লিপিবদ্ধ করা আছে তার মধ্যে তার একটা অঙ্গাঙ্গী অংশ হচ্ছে অ্যাডমিট কার্ড। এটা কিন্তু আজকে যে অর্ডার তাতে লিখিতভাবে দেওয়া হয়নি। প্রশ্নটা তুলেছিলেন কল্যাণ একেবারে শুনানির শেষ দিকে। তখন জয়মাল্য বাগচি প্রথমে বললেন যে এটা হতে পারে না, কেননা ওই 11টি ডকুমেন্টের মধ্যে অ্যাডমিট কার্ড ইজ স্ট্যাচুটারিলি অ্যাডমিটেড। তারপরে দীপঙ্কর দত্ত বললেন যে ওই অ্যাডমিট কার্ডেই তো মানুষের জন্ম তারিখ লেখা থাকে, জন্ম বছর লেখা থাকে, অন্য কোনো ডকুমেন্টে তো নয়। অতএব এটা যদি গ্রাহ্য না হয় তাহলে কি গ্রাহ্য হবে? অর্ডারের অংশ না হলেও ওরালি যে মনোভাব আজকে সুপ্রিম কোর্টের বেঞ্চ দেখিয়েছেন তারপরে আর বোধহয় পশ্চিমবঙ্গে কোনো ইয়ারও পক্ষে এই কাজটা উপেক্ষা করা সম্ভব হবে না। এখন এই খামখেয়ালিপনার আমি ব্যক্তিগতভাবে একজন ভুক্তভোগী। আমি যেদিনকে এসআইআর শুনানিতে গিয়েছিলাম সেদিন একই সঙ্গে আমার অ্যাডমিট কার্ড এবং পাসপোর্টের ফটোকপি সেলফ অ্যাটেস্টেড জমা করেছিলাম। যে ভদ্রমহিলা ভারপ্রাপ্ত ছিলেন তিনি আমাকে বললেন এত কিছুর দরকার নেই, যে কোনো একটা দিন। তারপর নিজেই অ্যাডমিট কার্ডটা নিয়ে নিলেন। ও মা! তারপরেই শোনা গেল ওই ঢ্যাঁড়স কুমার দিল্লি থেকে আদেশ পাঠিয়েছেন যে না, অ্যাডমিট কার্ড অ্যাডমিটেড নয়। অতএব আমার যিনি বিএলও, একজন সংখ্যালঘু ভদ্রমহিলা প্রাথমিক স্কুলের শিক্ষক, তিনি খুবই কাতর কণ্ঠে আমাকে বললেন যে এটা তো এখন আর গ্রাহ্য হচ্ছে না, অতএব আপনি দয়া করে পাসপোর্টের কপিটাই পাঠান। এখন আমি পাঠিয়ে দিয়েছি, কিন্তু তার মানে কি এই যে আমি একটা বিকল্প নথি দেখাতে পারলাম বলে পশ্চিমবঙ্গের গ্রামে গঞ্জে সর্বত্র মানুষ আরেকটা বিকল্প ডকুমেন্ট চট করে দেখিয়ে দেবে? এটা গেল 1 নম্বর। 2 নম্বর, একবার অ্যালাউ করে হাজার হাজার লোক যদি তাদের ডেট অফ বার্থ প্রমাণের জন্য ওই একই নথি পেশ করে থাকেন, সেটাকে অগ্রাহ্য করে আবার গ্রাহ্য করা, এটা কি মাজাকি হচ্ছে নাকি? এটা কি নির্বাচন কমিশন কাজ করছে? না একটা পঙ্গু, দিশাহীন, দিগ্ভ্রান্ত মানুষের পরিচালনায় আমাদের রাজ্যের মানুষের ত্রাহি মধুসূদন অবস্থা হচ্ছে। সুতরাং এটা হচ্ছে আনপার্ডনেবল। এর সঙ্গে সহবাস করা কারোর পক্ষে সম্ভব নয়। আর এমন একজন ভদ্রলোক যিনি দিল্লিতে নিজের ঘরে বসে একটার পর একটা ফতোয়া জারি করে যান, অথচ পশ্চিমবঙ্গে এসে সরেজমিনে পরিস্থিতি কি, কতটা গুরুতর তা অনুধাবন করার কোনো চেষ্টাই করেন না। শেষ পর্যন্ত রাজ্যের বিজেপি নেতৃত্বও তাকে দুয়ো দিচ্ছেন, কিন্তু এমনই তার গন্ডারের মতো চামড়া যে তার গায়ে এসব স্পর্শই করছে না। এখন দেখা যাক কি কি অর্ডার দিয়েছেন। অ্যাডমিট কার্ড প্রসঙ্গে যা বলার সেটা আমি বলে দিলাম। এটা কিন্তু আদেশের অন্তর্ভুক্ত আজকে হয়নি। 2 সপ্তাহ পরে আবার এই বিষয়টা নিয়ে যখন শুনানি হবে
তখন এই কপিল সিব্বাল অথবা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে এটাকে ফর্মালি অ্যাকনলেজ করার জন্য হয়তো দাবি জানানো হবে এবং তখন সেদিন একটা অর্ডার হবে। কিন্তু যেটা বললাম, ওরালি যে জিনিসটা আজকে পরিষ্কার হয়ে গেছে সেটা হলো এটা গ্রহণ না করে নির্বাচন কমিশনের সামনে আর কোনো উপায় নেই। এখন এই সব ঝঞ্ঝাট তৈরি হয়েছে এই সো কল্ড লজিক্যাল ডিসক্রিপেন্সি। আমি জানি না এই শব্দবন্ধটি কার মাথা থেকে উদ্ভূত। নো ডিসক্রিপেন্সি ক্যান বি লজিক্যাল, ইট হ্যাজ টু বি বাই ডেফিনিশন ইললজিক্যাল। যদি লজিক্যালি হবে তাহলে তো ডিসক্রিপেন্সি থাকে না, আবার ডিসক্রিপেন্সি থাকলে সেটাকে লজিক্যাল বলা যায় না। এখন কোন উর্বর মস্তিষ্ক থেকে এই সব কথাবার্তা বেরিয়ে আসে আমি জানি না। এখন এদের এখানে আমি একটা জিনিস অবাক হয়ে দেখলাম, এবং সেটা সম্ভবত অর্ডারেরও অন্তর্ভুক্ত হলো, যে আরবিট্রারিলি কপিল সিব্বাল, কল্যাণ, শ্যামদেওয়ান এরা ত্রিমূর্তি বলার চেষ্টা করলেন 1,25,00,000 না কত লোককে নাকি এই লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় এনে তাদেরকে নোটিশ ধরানো হচ্ছে। ফ্যাকচুয়ালি আটারলি রাবিশ। গোড়াতে এই সংখ্যাটা ছিল 1,36,00,000। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো লোকেরা সেটাকে কনভিনিয়েন্টলি রাজনৈতিক মঞ্চে ব্যবহার করছেন, করুন, কিন্তু নির্বাচন কমিশনের কৌশলী যদি সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে এই স্ট্যাটিস্টিক্সের প্রতিবাদ করতে না পারেন, তাহলে পয়সা খরচ করে নির্বাচন কমিশন তাকে রেখেছে কেন? সত্যটা হলো 1,36,00,000 থেকে সেটা নামতে নামতে 96 লাখ লোকে এসেছে। সুতরাং 96 লাখ আর 1,36,00,000 তো এক জিনিস নয়। সুতরাং কেন যে নির্বাচন কমিশনের কৌশলী ওখানে দাঁড়িয়ে সঠিক তথ্যটি কোর্টকে দিয়ে প্রতিবাদ জানালেন না, সেটা আমি বলতে পারছি না। এবার ব্যবস্থাটা কি হয়েছে? ব্যবস্থাটা হয়েছে পঞ্চায়েত এবং ব্লক অফিসে এই লজিক্যাল ডিসক্রিপেন্সি নামক একটা সোনার পাথর বাটির শিকার কারা কারা হচ্ছেন তাদের তালিকা জানিয়ে দিতে হবে। সুপ্রিম কোর্ট বলেছে এটা এইটা নিয়ে গোপনীয়তার কোনো দরকার নেই, এটা সকলের জানার অধিকার, ফলে ট্রান্সপারেন্টলি এটা জানিয়ে দিতে হবে। এরপরে দুটো স্তরের কথা সুপ্রিম কোর্ট আজ পরিষ্কার করে বলেছেন। একটা হচ্ছে ডকুমেন্ট পেশ, অর্থাৎ যাদেরকে ডাকা হচ্ছে তাদেরকে একটা ডকুমেন্ট পেশ করার সুযোগ দিতে হবে, এবং সেই যে পরীক্ষা নিরীক্ষার ব্যাপার সেটা হবে পঞ্চায়েত অফিসে এবং ব্লক অফিসে। এবং পঞ্চায়েত বা ব্লক অফিসে হওয়ার কারণ হিসেবে আবার একটা অর্ধসত্যকে কপিল কল্যাণরা সম্পূর্ণ সত্য বলে সুপ্রিম কোর্টকে খাইয়ে দিলেন। সেটা হলো পশ্চিমবঙ্গে বহু কেন্দ্রে নাকি ভোটারদের কয়েকশো মাইল অতিক্রম করে তবে ওই শুনানির জন্য পৌঁছতে হচ্ছে। এটা এর চাইতে ডাহা মিথ্যা কিছু হতে পারে না। অবশ্যই হয়তো 90,000 বুথের মধ্যে 200-300 বুথে হতে পারে, কিন্তু এটাকে একটা অল পারভেডিং ব্যাধি হিসেবে দেখিয়ে তারা যেটা আদায় করে নিলেন সেটা তৃণমূলের পক্ষে খুব স্বাচ্ছন্দ্যের, কিন্তু এটা ন্যাচারাল জাস্টিস নয়। আবার সেই নির্বাচন কমিশনের কৌশলী দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনো তথ্য পাল্টা তথ্য দিতে না পেরে 10 গোল খেলেন। এখন তারপরে হচ্ছে এই যে কতগুলো ক্যাটেগরিতে ডাকা হয়েছে। একটা হচ্ছে মিসম্যাচ ইন পেরেন্টস নেম, বাপ মায়ের নামের সঙ্গে প্রবলেম, এতেই দ্বারা ডাকা হচ্ছে 50 লাখ বা তার একটু বেশি। এবং এখানেই হচ্ছে অ্যাবসার্ডিটি অফ দ্য হোল এক্সারসাইজ। এরপরে বলছি সেকেন্ড হচ্ছে লো এজ গ্যাপ উইথ প্যারেন্টস, 15 বছর। জয়মাল্য বাগচি বললেন এটা কি করে সম্ভব, কেননা ভারতবর্ষের মতো দেশে বাল্যবিবাহ তো এখনো পর্যন্ত সম্পূর্ণ রোধ করা যায়নি।
সুতরাং কোনো একজন মায়ের সঙ্গে তার প্রথম সন্তানের বয়সের তফাৎ 15 বছর হতেই পারে। এখন এটাও একটা ইলিসিট জেনারেলাইজেশন বলে আমার মনে হয়। কেননা একথা ঠিক যে বাল্যবিবাহ প্রথা হয়নি, কিন্তু যদি পশ্চিমবঙ্গে মেটার্নিটির হিস্ট্রি আমরা একটু ভালো করে ছানবিন করি, তাহলে একথাও বলতে পারবো না যে হাজার হাজার লক্ষ লক্ষ মা 15 বছর বয়সে রত্নগর্ভা হয়েছেন। সুতরাং ট্রুথ ইজ সামওয়্যার ইন বিটুইন। কিন্তু এটাকে খারিজ করে দেয়নি সুপ্রিম কোর্ট। এরপরে যেটা বলেছেন, তার মানে প্রথমে যেতে হবে পঞ্চায়েত অথবা ব্লক লেভেল অফিসে, আপনার কাছে যদি ডকুমেন্ট থাকে সেটা নিয়ে, ডকুমেন্ট দেখে যদি একবার নিশ্চিত হওয়া যায় যে এদেরকে আর হিয়ারিংয়ের জন্য ডাকার কোনো মানে হয় না, তাহলে তাদের নাম অটোমেটিক্যালি ফাইনাল লিস্টে উঠে যাবে। ঠিক এই কাজটাই করতে চেয়েছিল আমাদের পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশন। তারা বলেছিল এত লোককে অযথা শুনানিতে না ডেকে এই 50 লক্ষ লোকের ডকুমেন্ট আগে যাচাই করে দেখা হোক যে পেরেন্টস মিসম্যাচের গল্পটা আসলে কি। কিন্তু নির্বাচন কমিশন এই কলকাতা সিইও অফিসের এই সৎ পরামর্শে সম্পর্কে একদম নির্বাক থেকে শেষ মুহূর্তে বলেছে নাথিং ডুইং, এভরিবডি হ্যাজ টু বি কল্ড। সবাই ওই ঢ্যাঁড়স কুমারের বাবার চাকর তো, অতএব তিনি দিল্লিতে বসে যা বলবেন, যেহেতু তার সাংবিধানিক প্রোটেকশন আছে, অতএব আমাদের সকলকেই তা মেনে নিতে হবে। এরপরে সুতরাং একটা এলিমিনেশনের প্রসেস যেটা কলকাতার সিইও অফিসই করতে চেয়েছিল, থ্রু দ্য পেরুজাল অফ দ্য ডকুমেন্টস, সেটা প্রথমে ছানবিন হবে এবং সেখানে যাদের ডকুমেন্ট উইল নট স্ট্যান্ড দ্য টেস্ট অফ লিগ্যালিটি, অর্থাৎ তারপরেও প্রশ্ন থেকে যাবে, একমাত্র তাদেরকেই হিয়ারিংয়ে ডাকা হবে। এই গোটা প্রসেসটা কিভাবে হবে? লজিক্যাল ডিসক্রিপেন্সির খাতে কাদের কাদের ডাকা হয়েছে সেই তালিকা প্রকাশিত হবার 10 দিনের মধ্যে এই শুনানি পর্ব শেষ করে ফেলতে হবে। এখন এই 96 লক্ষ লোকের নাম কবে প্রকাশ হবে না হবে, এই অর্ডারের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট এই নির্বাচন কমিশন কি করবে না করবে, এটা এমনই খুঁড়োর কল যে কোনো কিছু এই প্রতিষ্ঠান সম্পর্কে আর আগাম বলা যাচ্ছে না। অতএব যেদিনই বেরোক না কেন, তারপরের 10 দিন হচ্ছে খুব ক্রিটিক্যাল। এবার এখানেই হচ্ছে ক্যাচ। আমি জানি না প্রধান বিচারপতিকে সাহায্য করতে যে দুজন বঙ্গজ বিচারপতি আজকে সুপ্রিম কোর্টের ওই এজলাসে বসেছিলেন, তারা পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে কী ধরনের গণ্ডগোল হচ্ছে, কী ধরনের হিংসাত্মক ঘটনা ঘটছে, কিভাবে মানুষ একেবারে লণ্ডভণ্ড পরিস্থিতিতে শুনানি কেন্দ্রে যাচ্ছে, ফিরছে কিংবা ফিরছে না, এইটা সম্পর্কে সম্যক অবহিত আছেন কিনা। নইলে যে সদিচ্ছা সুপ্রিম কোর্টের অর্ডারে আজকে প্রকাশিত হয়েছে, অর্থাৎ রাজ্য সরকারকে এই শুনানি পর্ব বা পরীক্ষা নিরীক্ষার পর্ব সুসম্পন্ন করার জন্য সব রকমভাবে সহযোগিতা করতে হবে। অর্থাৎ নির্বাচন কমিশনের যতজন আধিকারিক প্রয়োজন, রাজ্য সরকারকে সেটা অবশ্যই দিতে হবে। আর 2 নম্বর, যেটা কোনোদিন হবে বলে আমি বিশ্বাস করি না, সেটা হলো আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করার দায়িত্ব ন্যস্ত হয়েছে রাজ্যের ডাইরেক্টর জেনারেল অফ পুলিশের কাছে। এই যে দুটো শর্ত, এই দুটো শর্তের একটাও এই পশ্চিমবঙ্গে পালিত হবে না। কেননা যদি পালিত হয় তাহলে তো তৃণমূল কংগ্রেসের এই যে ভেস্তে দেওয়ার উদ্যোগ, সেটা বানচাল হয়ে যাবে।
এখন স্ট্যাচুটারিলি রাজ্য সরকারের তো এটা কর্তব্য, ভোটার লিস্ট তৈরির সময় থেকে একেবারে শেষ পর্যন্ত ভোট গণনা পর্যন্ত নির্বাচন কমিশনের সঙ্গে সর্বতোভাবে সহযোগিতা করা। কিন্তু যে সরকার নীতিগতভাবে এসআইআর এর বিরুদ্ধে, যে সরকার গত 1.5 মাস 2 মাস ধরে এবং দল ক্রমাগত মানুষকে প্ররোচিত করে গেছে এসআইআর এর বিরুদ্ধে, তাদের কাছ থেকে সহযোগিতা প্রার্থনা আর থর মরুভূমিতে জলের খোঁজ মোটামুটি একই ব্যাপার। আর আইন শৃঙ্খলা পরিস্থিতি একবার ভাবুন, যে রাজ্যের ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ মুখ্যমন্ত্রীর সঙ্গে গিয়ে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের তদন্তরত অফিসারদের চমকান, তিনি মুখ্যমন্ত্রীর কথার অবাধ্য হয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করবেন, এটা পশ্চিমবঙ্গে কেউ বিশ্বাস করবে না। এবং বোঝাই তো যাচ্ছে, এই যে চতুর্দিকে এত তাণ্ডব, তাতে একটা দেয়ার ইজ এ মেথড ইন দ্য ম্যাডনেস। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, সাংঘাতিক কথা বলেছেন, পতিপ্রথার তিনি প্রবর্তক। তিনি বলেছেন যে কোনো বিজেপির কার্যকর্তা, যেন কার্যকর্তা শব্দটা খুব খারাপ, মাফিয়া লিডার না হলে তো লিডার হয় না। বলেছে যদি 10টার বেশি ফর্ম 7 নিয়ে যায় তাহলে আপনারা রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে একটু ডিজেও শুনিয়ে দেবেন। উদ্ধত্ত কোন জায়গায় পৌঁছলে এক কালকার যোগী এই ধরনের কথাবার্তা বলতে পারে? ডিজে তো শোনানো হচ্ছে না, শোনানো যেটা হচ্ছে সেটা তাসা, উদ্দাম মদ্যপ তাসাবাদকদের তাণ্ডব। এখন সর্বত্র দেখা যাচ্ছে যেখানে আক্রমণকারী তৃণমূল সেখানেই পুলিশ নিষ্ক্রিয়, যেখানে বিজেপি একটু ডেঁটে কথাবার্তা বলছে সেখানে পুলিশ অতি সক্রিয়। এই যে বাস্তবতা, এই বাস্তবতা কি সূর্যকান্তের এবং তার 2 সঙ্গী বিচারপতির ওই রকম নরম আইন শৃঙ্খলাটা ডিজিকে দেখতে হবে আর রাজ্য সরকারকে দিতে হবে প্রয়োজনীয় আধিকারিক দিয়ে সাহায্য? এইসবের গল্প কে কাকে শোনাচ্ছে আমি ঠিক বলতে পারবো না। ভালো থাকবেন, নমস্কার।